এবার কিউবার উপর চড়াও হচ্ছে যুক্তরাষ্ট্র। তেল আমদানি বন্ধে নৌ অবরোধের পরিকল্পনা, মাদক পরিবহনকারী সন্দেহে প্রশান্ত মহাসাগরে ফের নৌযানে হামলা, নিহত 2। যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়া ইউক্রেন দ্বিতীয় দফার বৈঠক, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, পাল্টাপাল্টি হামলায় 4 জন নিহত। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলকে চাপ যুক্তরাষ্ট্রের, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক, চুক্তি ভেঙে উপত্যকায় হামলা, নিহত 3। চীনের বিরুদ্ধে ফের আকাশ ও জলসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের, 26টি যুদ্ধ বিমান ও নৌযানের অনুপ্রবেশ, তাইপের বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়ে পার্লামেন্টে টানাপড়েন। যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তা গুলিতে ফের প্রাণহানি, নিহত ব্যক্তিকে সন্ত্রাসী আখ্যা, হোয়াইট হাউসের। মিনিয়াপোলিসে বিক্ষোভ অব্যাহত। এবং আফগানিস্তানে টানা 3 দিনে তুষারপাত ও বৃষ্টিতে 61 জনের মৃত্যু, প্রাণহানি বাড়ার আশঙ্কা। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় তুষার ধসে একই পরিবারের 9 জন নিহত। ভেনেজুয়েলার পর এবার প্রতিবেশী কিউবার উপর চড়াও হচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দেশটির তেল আমদানি বন্ধে মার্কিন প্রশাসন নৌপথ অবরোধের কথা ভাবছে বলে দাবি করেছে গণমাধ্যম পলিটিকো। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় হাভানায় তেল পাঠানো অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করছে মেক্সিকো সরকার। এদিকে মাদুরোকে আটকের পর প্রথমবার মাদক পরিবহন সন্দেহে পূর্ব প্রশান্ত মহাসাগরে ফের নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার পর এবার প্রতিবেশী কিউবার ওপর চড়াও হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর তেল আমদানিতে এবার পূর্ণ অবরোধ আরোপের বিষয়টি বিবেচনায় নিচ্ছে হোয়াইট হাউস, এমনটাই দাবি করেছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। প্রতিবেদনে বলা হয়, এ পরিকল্পনায় সমর্থন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রতিবেদনের তথ্য মতে, ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং সেই তেল পুনরায় বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারানোর মতো ঘটনা ইতোমধ্যে কিউবার অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এর আগে গেল বুধবার ট্রাম্প প্রশাসন চলতি বছরের মধ্যেই কিউবা সরকারের পতন ঘটানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছিল ওয়াল স্ট্রিট জার্নাল। এমন পরিস্থিতিতে কিউবায় তেল পাঠানো অব্যাহত রাখবে কিনা তা পর্যালোচনা করছে মেক্সিকো সরকার। এতে যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কা থেকেই এই চিন্তাভাবনা করছে সেনবাউন প্রশাসন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে একথা জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেপ্তারের পর ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল পাঠানো বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যুৎ সংকট ও ব্যাপক ব্ল্যাকআউটে ভোগা কিউবার জন্য এখন মেক্সিকোই সবচেয়ে বড় তেল সরবরাহকারী। এদিকে মাদক পরিবহন সন্দেহে পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও একটি নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানায় মার্কিন সাউদার্ন কমান্ড, সাউথকম। মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর প্রথমবার নৌকায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনায় শুক্রবারও রাজধানী কারাকাসে বিক্ষোভ করেন শত শত মানুষ। মার্কিন অভিযানে নিন্দা জানিয়ে অংশগ্রহণকারীরা অবিলম্বে মাদুরো দম্পতির মুক্তির দাবি জানান। মাদুরোকে না ছাড়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ফের দখলদার বাহিনীর হামলায় 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই ধারাবাহিকতায় শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মিশর। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শনিবার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বেত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে নিহত হয় আল জাওয়ারা পরিবারের 2 কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, চুক্তির আওতায় ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলেও হামলা বন্ধ হয়নি। জাবালিয়ায় ওল্ড গাজা স্ট্রিটে হামলায় আহত হন একাধিক ফিলিস্তিনি। বেত লাহিয়ায় আল সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে আহত হন এক ব্যক্তি। খান ইউনিসের দক্ষিণের কিজান আল নাজ্জার এবং কেন্দ্রীয় খান ইউনিসে পৃথক হামলায় হতাহত হন আরও কয়েকজন। সহিংসতার মধ্যে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জারেড কুশনার। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা। তবে হামাসের কাছে থাকা শেষ জিম্মি রান গাভেলির মরদেহ ফেরত না আসা পর্যন্ত পরবর্তী ধাপে যেতে নারাজ নেতানিয়াহু। জিম্মির পরিবার হামাসের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছে।
এদিকে আগামী সপ্তাহে রাফা ক্রসিং 2 দিক থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে গাজার অন্তর্বর্তী প্রশাসন। তবে বিষয়টি পরের সপ্তাহে বিবেচনা করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। বর্তমানে সীমান্তের গাজা অংশ ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। একই দিনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ফিলিস্তিনে আঞ্চলিক বিভাজন ও যুদ্ধবিরতি নস্যাৎ করার চেষ্টা প্রত্যাখ্যান করেন। তিনি গাজা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধের আহ্বান জানান। 2 বছর পর গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্র চালুর সম্ভাবনার কথাও জানিয়েছে প্রশাসন। আন্তর্জাতিক অংশীদার, সৌর বিদ্যুৎ উদ্যোগ এবং বিদ্যুৎ সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়। তবে নির্দিষ্ট সময়সীমা বা প্রক্রিয়া এখনো স্পষ্ট নয়। যুদ্ধের শুরু থেকে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় গাজায় প্রয়োজনের অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। হাসপাতাল সহ জরুরি সেবায় মারাত্মক প্রভাব পড়ে। ধ্বংস হয় 5080 কিলোমিটার বিদ্যুৎ লাইন ও 2285টি ট্রান্সফরমার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং নতুন বৈঠকের সম্ভাবনার কথা বলেছে। একই সময় ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। নিহত হয়েছেন অন্তত একজন। অন্যদিকে রাশিয়ার খেরসনে ইউক্রেনের হামলায় 3 জন নিহতের দাবি করা হয়েছে। শান্তি আলোচনার মধ্যেও কমেনি যুদ্ধের তীব্রতা। শনিবার রুশ বাহিনীর সঙ্গে একদিনে অন্তত 61টি সংঘর্ষের কথা জানায় ইউক্রেন। সবচেয়ে বেশি লড়াই হয় পোক্রোভস্ক এলাকায়। রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ ও খার্কিভে বেশ কয়েকজন হতাহত হন। জেলেনস্কির প্রশাসন জানায় এসব হামলায় প্রায় 12 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে একটি অ্যাম্বুলেন্সে ইউক্রেনীয় বাহিনীর হামলায় চিকিৎসা কর্মী নিহতের দাবি করেছে মস্কো। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 পক্ষের শান্তি আলোচনা। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথা হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাত। আমিরাত সরকারের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে। পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। তবে কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত, দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন। বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ শেষ করার শর্ত এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা। এছাড়াও 2 পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও উল্লেখ করেন। একই সুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মস্কো ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে রাজি। আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 4 ঘন্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ এবং যুদ্ধ শেষ করার পথে যেসব রাস্তা এখনো খোলা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আবুধাবির 2 দিনের আলোচনা শেষে কোনো চুক্তির ঘোষণা আসেনি। মিনেসোটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আবারও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মিনিয়াপলিসে আইসিই সদস্যদের ধরপাকড় ও বিক্ষোভের মধ্যেই এই ঘটনা ঘটে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, নিহত ব্যক্তি একজন সন্ত্রাসী। তার হাতে অস্ত্র ছিল। ফেডারেল এজেন্টরা আত্মরক্ষার্থে তাকে গুলি চালিয়েছে। এদিকে শনিবারও মিনিয়াপলিসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে বর্ডার পেট্রোল বাহিনীর সদস্যদের গুলিতে 37 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, নিহত ব্যক্তির হাতে অস্ত্র ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরস্ত্র করতে চাইলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। সরকারি এজেন্টরা নিজেদের আত্মরক্ষার্থে তার উপর গুলি চালায়। এদিকে ঘটনার তদন্তের আগেই ট্রাম্পের সহযোগী হোয়াইট হাউসের সিনিয়র সহকারী স্টিফেন মিলার নিহত ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও পুলিশ প্রধান বলছেন, গুলির ঘটনা এখনো স্পষ্ট নয়। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে অভিযোগ করেছেন, মুখোশধারী এজেন্টরা স্থানীয় বাসিন্দাদের মারধর ও গুলি করে হত্যা করছে। তিনি শহরে কর্মরত ফেডারেল এজেন্টদের দায় মুক্তিরও নিন্দা জানান। চলমান অভিবাসী ধরপাকড় ও বিক্ষোভের মধ্যে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ফেডারেল এজেন্টদের গুলি চালানোর ঘটনা তদন্তেরও। এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিদিনই বিক্ষোভ চলছে। শনিবার মিনেসোটার মিনিয়াপলিসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তাইওয়ানের চারপাশে ফের সামরিক তৎপরতার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।
তাইপের দাবি, একদিনে ২৬টি চীনা যুদ্ধ বিমান, ৬টি নৌযান ও ৩টি নজরদারি বেলুন শনাক্ত করা হয়। এর মধ্যে অন্তত ১৮টি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা পার হয়েছে বলে দাবি করেছে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি পর্যবেক্ষণে তাইওয়ান বিমান ও নৌযান পাঠায়। মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এদিকে বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়ে তাইওয়ানের পার্লামেন্টে টানাপোড়েন শুরু হয়েছে। বিরোধী দল নিয়ন্ত্রিত আইনসভা বাজেটটিকে আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে আটকে দিয়েছে। সরকার বলছে, বাজেট আটকে যাওয়ায় প্রতিরোধ ও যুদ্ধ সক্ষমতার জন্য নির্ধারিত অর্থ ছাড়ে প্রভাব পড়ছে। বিশ্লেষকদের মতে, অর্থ জোগাড় সম্ভব হলেও নতুন চ্যালেঞ্জ রাজনৈতিক সমঝোতা। আফগানিস্তানে টানা ৩ দিনের তুষারপাত ও বৃষ্টিতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তুষার ধসে একই পরিবারের অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। রোববার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত আরও বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত আফগানিস্তান। ৩ দিনে ভারী তুষারপাত আর বৃষ্টিতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, তুষারপাতের কারণে একাধিক প্রদেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে পৌঁছাতে না পারায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, তুষারপাতের কারণে এরই মধ্যে শত শত বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ১৫টি প্রদেশে বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। প্রদেশগুলো থেকে তথ্য এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। এর আগে ২০২৪ সালে দেশটিতে আকস্মিক বন্যায় ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ তুষার ঝড় হয়েছে। এতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে তুষার ধসে একই পরিবারের বেশ কয়েকজন প্রাণ হারান। স্থানীয় সময় শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এক শিশুকে। গণমাধ্যম জানায়, টানা ৩৬ ঘন্টার বেশি সময় ধরে চিত্রাল উপত্যকায় তুষারপাত অব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জেলার সেরিগাল গ্রামে ২০ ইঞ্চির বেশি পুরু তুষারপাতে সেখানকার একাধিক সড়ক বন্ধ হয়ে গেছে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে তীব্র ঠান্ডার মধ্যে অন্ধকারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে রোববার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত আরও বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।